তো বন্ধুরা, একজন মানুষ যিনি ছোটবেলায় ছিলেন বখাটে, পরে হলেন অলিম্পিক অ্যাথলেট, স্বপ্ন দেখেছিলেন দৌড়ে বিশ্ব জয় করার, কিন্তু ভাগ্য নিয়ে গেল যুদ্ধের ময়দানে। বিমান দুর্ঘটনার পর 47 দিন ভেসেছিলেন সমুদ্রে, তারপর বন্দী হলেন শত্রু সেনার হাতে। নির্যাতনের শেষ ছিল না, কিন্তু মনোবল হারাননি কখনো। এই গল্প কোনো সিনেমার গল্প নয়, এটা সত্য ঘটনা। এটাই লুইস জেম্পারেনির জীবন। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করবো 2014 সালে রিলিজ হওয়া আনব্রোকেন মুভি, যেখানে 1940 সালে কেন অলিম্পিক ক্যান্সেল করা হয়েছিল তার উত্তরও আপনারা পেতে পারেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক দর্শক বন্ধুরা। তো মুভির শুরুতে আমরা অল্প বয়সী লুইকে দেখতে পাই, যে খুবই বখাটে ছিল। লুই এতটাই বদমাশি করতো যে তার জন্য তার বাবা মা এমনকি প্রতিবেশীরাও বিরক্ত হয়ে পড়েছিল। লুইয়ের বয়স অল্প হওয়া সত্ত্বেও সে চুরি করতো, সিগারেট খেত, এমনকি মদও খেত। এই জন্য লুইয়ের বাবা তাকে বকাবকি করতো এবং অনেক সময় তাকে ধরে মারতো। তবুও লুই এই ব্যাপারে অতটাও গা দিত না। কিন্তু লুইয়ের বড় ভাই লুইয়ের ওপর অফুরন্ত বিশ্বাস করত। একদিন লুইয়ের বড় ভাই লুইয়ের খারাপ কাজ দেখে তার পিছন করতে থাকে, কিন্তু লুই সেখান থেকে ছুটে খুব জোরে পালিয়ে যায়। সেই গ্রাউন্ডে থাকা লুইয়ের বড় ভাই, যে সেখানে গ্রাউন্ডে দৌড়াচ্ছিল, সে লুইকে এত জোরে দৌড়াতে দেখে নেয়। তাই সে লুইকে একজন প্রফেশনাল রানার হওয়ার জন্য বলে এবং তাকে প্র্যাকটিস করানোরও কথা বলে। লুই তার বড় ভাইকে বলে, আমি তোমার মতো বা অন্য কারোর মতো না, তাই আমি এটা করতে পারবো না। তখন লুইয়ের বড় ভাই লুইকে বলে, তুমি এসব কি বলছো? আমি তোমার উপর বিশ্বাস করি এবং তুমিই করতে পারবে। যদি তুমি সহ্য করতে পারবে তাহলে তুমি রানারও হতে পারবে। তুমি প্র্যাকটিস করো সবার থেকে বেশি, তাহলেই দেখবে তুমিও করতে পারবে। যদি তুমি এখন থেকে হার মেনে নাও তাহলে একদিন তোমাকে ভিক্ষা করতে দেখা যাবে। লুই তার বড় ভাইকে বলে, আমি নিজের উপর বিশ্বাস করতে পারছি না। তখন লুইয়ের বড় ভাই লুইকে বলে, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি পারবে। চলো তাহলে এবার প্র্যাকটিস শুরু করো। লুই রানার হওয়ার জন্য তার প্র্যাকটিস শুরু করে দেয়। এবার একদিন লুই যে স্কুলে পড়তো সেখানে একটা রেস ছিল। লুই সেখানে পার্টিসিপেট করে। প্রথমের দিকে লুইস আবার পিছনে থাকলেও যখন তার ভাই তাকে মোটিভেট করে তখন সে তার স্পিড বাড়িয়ে অসাধারণ একটা পারফরমেন্স দেয়। এরপর দেখানো হয় লুই রানার হওয়ার জন্য প্র্যাকটিস করছে আর তার ভাই পিছনে সাইকেলে আসছে। আস্তে আস্তে লুই তার গতি বাড়িয়ে ছুটতে থাকে এবং সে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পর সে একটা রেসে পার্টিসিপেট করে এবং প্রথমও হয়। এরপর আরো একটা রেস দেখানো হয়, যেখানে লুই এত জোরে দৌড়ায় যে সে একজন রেকর্ড হোল্ডার হয়ে যায়। লুই 4 মিনিটে 1 মাইল দৌড়েছিল। আজ পর্যন্ত কোনো স্কুলে পড়ুয়া ছেলে 4 মিনিটে 1 মাইল দৌড়াতে পারেনি। লুইয়ের রেকর্ড করাতে সে অলিম্পিকের জন্য সিলেক্টেড হয়ে যায়। লুই যখন অলিম্পিকে যাওয়ার জন্য স্টেশনে আসে তখন ট্রেনে ওঠার আগে লুই তার বড় ভাইকে বলে, তুমি আমার সঙ্গে চলো। লুইয়ের বড় ভাই তখন লুইকে বলে, আমি তোমার সাথে যাব কেন? এমনিতেও তুমি তো জিততে তো যাচ্ছ না। লুই তার বড় ভাইকে বলে, সেটা আমিও জানি, কিন্তু পরের অলিম্পিকে আমি দেখিয়ে দেবো আমি কে। লুইয়ের বড় ভাই লুইকে বলে, টোকিও? লুই তখন বলে, হ্যাঁ টোকিও। এটা বলার কারণ নেক্সট অলিম্পিক টোকিওতে হওয়ার কথা ছিল। এবার লুই ট্রেনে উঠেই যায়। তখন লুইয়ের বড় ভাই তাকে বলে, এক মুহূর্তের কষ্টের মূল্য সারা জীবনের গৌরব। এর মানে জীবনে এমনও সময় আসে যখন মানুষ হেরে যায় বা ভেঙে পড়ে, কিন্তু সেই সময় যদি সেই মানুষটা ভেঙে না পড়ে লড়াই করে তাহলে সেটাই তার জীবন পরিবর্তন করে দিতে পারে। এরপর লুই অলিম্পিকের জন্য চলে যায়। অলিম্পিকে লুই 5000 মিটারের রেসে অংশগ্রহণ করে এবং প্রত্যেক রাউন্ডে সে সবার পিছনে থাকে, কিন্তু সে শেষ রাউন্ডে এত জোরে ছোটে যে সে একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলে। এর আগে কেউ শেষ রাউন্ড এত কম সময় শেষ করতে পারেনি। এই অলিম্পিকটা হয়েছিল 1936 সাল নাগাদ। লুইয়ের স্বপ্ন ছিল 1940 সাল নাগাদ জাপানের টোকিওতে যে অলিম্পিক হবে সেখানে সে যাবে, পার্টিসিপেট করবে আর নিজের দেশের জন্য গোল্ড মেডেলও জিতবে। কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়, কারণ সেই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে গিয়েছিল আর 1940-এ যে অলিম্পিক হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়। এবার গল্প চলে আসে 1943 সাল নাগাদ, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। এই সময় আমেরিকা জাপানের মধ্যে লড়াই চলছিল এবং লুই আমেরিকার সেনাবাহিনীতে একজন বোমবারিয়ান হয়ে গেছে। লুইয়ের একটা দল ছিল যারা প্লেনে করে গিয়ে শত্রুর দেশে বিভিন্ন জায়গায় বোম ফেলে আর সেখানে সবকিছু ধ্বংস করে দেয়। এইভাবে একদিন লড়াই করতে করতে তাদের প্লেনে অনেকটাই ক্ষতি হয়ে যায় আর তাদের অনেক সঙ্গীও আহত হয়ে পড়ে। এই জন্য তারা প্লেনকে ল্যান্ডিং করানোর চেষ্টা করে, কিন্তু এই ল্যান্ডিং ছিল খুবই বিপজ্জনক, কারণ প্লেনের অধিকাংশ অংশই খারাপ হয়ে গিয়েছিল। তবুও এরা ল্যান্ডিং করে এবং ল্যান্ডিং এর সময় প্লেনের একটা টায়ারও ফেটে যায়, কিন্তু তাও প্লেনের পাইলট তার দক্ষতার সাহায্যে প্লেনকে থামায়। এই দুর্ঘটনায় কেউ মারা যায় না। এরপর দেখা যায় লুই এখনো তার রানিং এর প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে এবং তার এক বন্ধু পিছনে একটা জিপে আসছে।
তখন এদের কাছে তাদের আরো কিছু সঙ্গী আছে আর বলে, হাই কমান্ড থেকে আমাদের একটা মিশন দেওয়া হয়েছে, তাই আমাদের এখনই যেতে হবে। কিন্তু এবার কোনো যুদ্ধে যাব না আমরা, বরং আমাদের কিছু লোককে খুঁজতে যেতে হবে। হাই কমান্ড থেকে বলা হয়েছে তাদের প্লেন ক্র্যাশ করে তারা সমুদ্রে হারিয়ে গেছে, তাই এখনই আমাদের তাদের খুঁজতে যেতে হবে। এবার তারা প্লেনে করে বেরিয়ে পড়ে আর হারিয়ে যাওয়া সৈনিকদের খুঁজতে থাকে। কিন্তু তারা যে প্লেনে করে এই মিশনে এসেছে সেই প্লেনের অবস্থা অতটাও ভালো ছিল না। কিছুক্ষণ পরেই তাদের প্লেনে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা যায় এবং প্লেন সমুদ্রে ক্র্যাশ করে। এই প্লেন ক্র্যাশে সেই প্লেনে থাকা সবাই মারা যায়, শুধুমাত্র 3 জন বেঁচে থাকে, যার মধ্যে লুইও ছিল। ওরা 3 জন দুটো এয়ারবোটে বসে যায়, কারণ তাদের কাছে দুটো এয়ারবোট ছিল। সেই এয়ারবোটের মধ্যে খাওয়ার জন্য কিছু চকলেট আর অল্প কিছুটা জল ছিল। লুই বাকি দুজনকে বলে, চকলেটের একটা টুকরো সকালে আর আরো একটা টুকরো রাতে খাওয়া হবে, আর জল 2 ফোঁটার বেশি কেউ খাবে না একদিনে। লুইয়ের এই সিদ্ধান্তের কারণ তারা জানেই না কে কখন কবে তাদের খোঁজার জন্য আসবে। এবার তাদের সামনে ছিল খোলা সমুদ্র, যার না ছিল শুরু আর না ছিল শেষ। রাতে সবাই ঘুমিয়ে পড়ে এবং সকালে তারা দেখতে পায় আকাশে একটা প্লেন ছিল। লুই গান ফায়ার করে সেই প্লেনকে অনেক সিগন্যাল দেয় এবং তারা সমুদ্রের জলেতেও কালার মেশায়, কিন্তু সেই প্লেন থেকে কেউই তাদের দেখতে পায় না। প্লেনটা এবার লুইরা যেখানে ছিল সেখান থেকে অনেক দূরে চলে যায়। এইটা দেখে সেই এয়ারবোর্ডে থাকা 3 জনই অপ্রত্যাশিত হয়ে পড়ে। তখন এই লুই দেখতে পায় চকলেটের প্যাকেটগুলো খালি হয়ে গেছে। আসলে এই 3 জনের মধ্যে একজন, আর যার নাম ছিল ম্যাক, সে রাতে সব চকলেট খেয়ে নিয়েছিল। এইটার জন্যই লুই ম্যাকের ওপর খুবই রেগে যায়। ম্যাক লুইকে বলে, চকলেট শেষ হয়ে যাওয়াতে কোনো কিছুই যায় আসে না। লুই তখন বলে, তুমি যে চকলেটগুলো খেয়ে নিয়েছো, এটাতে তুমি সবার জন্য খাবারের সংকট ডেকে এনেছো, তাই এটাতে যায় আসে। এরপর তাদের সমুদ্রে ভাসতে ভাসতে কিছুদিন হয়ে যায়, আর খিদে এবং তেষ্টায় তাদের অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ সমুদ্রের জল তারা খেতে পারবে না, কেননা সেটা নোনতা। যদি তারা খায় তাহলে তাদের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ওরা 3 জনই চুপচাপ শান্তভাবে তাদের বোটে বসে থাকে। তখনই একটা বিশাল সামুদ্রিক পাখি তাদের বোটে এসে বসে। এই পাখিটা খাবার ছিল, আর যদি তারা এই সুযোগ হারিয়ে ফেলে তাহলে তারা এই রকম সুযোগ সেকেন্ডবার পাবে কিনা তার কোনো ঠিক নেই। সেই জন্য লুই সতর্কতার সাথে সেই বিশাল পাখিটাকে ধরে নেয়। সেই 3 জন সেই পাখিটাকে খেয়ে ফেলে, কিন্তু তারা হজম করতে পারে না, তাই তারা বমি করতে শুরু করে। তখন তাদের মধ্যে একজন বলে, আমরা তো মাছ ধরতে পারি, আমাদের কাছে চারাও তো আছে। ওরা সবাই সেই চারা দিয়ে মাছ ধরা শুরু করে এবং খাবারের প্রবলেম অনেকটাই সলভ হয়ে যায়। এবার একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল, তখন সমুদ্রে ভয়াবহ ঝড় আসে। সেই রাতে তারা 3 জন যারা এই বোটে ছিল তারা বুঝতে পারে জীবনের সঙ্গে যুদ্ধ করা কতটা কঠিন। এটা কিন্তু সত্যি, যখন মৃত্যু আপনার সামনে এসে দাঁড়ায় তখন ওই জীবনের আসল মূল্য বোঝা যায়। সেই সময় লুই ভগবানের কাছে প্রার্থনা করে আর বলে, হে পরমেশ্বর, যদি তুমি আমাকে বাঁচিয়ে নাও তাহলে আমি চিরকাল তোমার সেবা করে যাব। এই বিশাল ভয়াবহ ঝড়ের হাত থেকে তারা বেঁচে যায়। ওরা সমুদ্র থেকে মাছ ধরে নিজেদের খাবারের প্রবলেম সলভ করলেও তারা জল কোথা থেকে পাবে, এটা তাদের মুখ্য চিন্তা হয়ে দাঁড়ায়। তখন এই ভাগ্য এদের সাথী হয় এবং আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ে। বৃষ্টি হচ্ছে দেখে ওরা 3 জন খুবই খুশি হয়, আর তাদের খাওয়ার জলের বন্দোবস্ত হয়ে যায়। বৃষ্টির কিছু জল তারা তাদের কাছে যে বোতল ছিল সেখানে জমাও করে নেয়। তারপর পরের দিন এরা দেখে এদের মাথার উপর থেকে একটা প্লেন যাচ্ছে। তখন এরা সেই প্লেনটাকে গান ফায়ার করে সিগন্যাল দেয়, কিন্তু এই প্লেনটা ছিল জাপানিজদের। জাপানিজরা তাদের 3 জনকে দেখতে পেয়ে তাদের উপর গুলি চালায়, কিন্তু বোটে থাকা 3 জনই জলে ঝাঁপ দেয় আর তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। জাপানিজদের এই আক্রমণে তাদের একটা এয়ারবোটে জল ঢুকতে শুরু করে, কারণ প্লেন থেকে চালানো গুলিগুলো সেই এয়ারবোটে গিয়ে লাগে আর এয়ারবোটে ফুটো হয়ে যায়। তারা একটা মাত্র এয়ারবোটকে রিপেয়ার করতে পারে, কিন্তু আরো একটা এয়ারবোট পুরো খারাপ হয়ে যায়। এবার এরা 3 জন একটাই বোটে অ্যাডজাস্ট করতে থাকে, যেটাতে তাদের খুবই অসুবিধা হচ্ছিল, কারণ সেই এয়ারবোটগুলোর সাইজ খুব একটা বড় ছিল না। এরা সমুদ্রে হারিয়ে গিয়েছে 35 দিন হয়ে গেছে। ম্যাক পিপাসা খিদে কিছুই সহ্য করতে পারছিল না, আর ম্যাকের মৃত্যু ঘটে যায়। এবার তারা 2 জন বেঁচে ছিল, কিন্তু তাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। না তারা ঠিকঠাক কথা বলতে পারছিল আর না ঠিকঠাক দাঁড়াতে পারছিল, কারণ সমুদ্রে হারিয়ে গিয়েছে 47 দিন হয়ে গেছে। আরো 2-1 দিন যাওয়ার পর একটা জাপানিজ জাহাজ এদের এয়ারবোটকে দেখে নেয় আর তাদের গ্রেপ্তারও করে নেয়। এবার এরা 2 জন জাপানিজদের কাছে বন্দী হয়ে গেছে। জাপানিজরা লুই আর তার সঙ্গীকে একটা জেলে নিয়ে যায়, যেটা একটা জঙ্গলের মধ্যে ছিল। সেখানে থাকা অফিসাররা লুইকে চিনতে পেরে যায় যে সে অলিম্পিকের একজন বিখ্যাত অ্যাথলেটিক ছিল, কারণ তাদের কাছে লুইয়ের একটা ফটোও ছিল।
সেই জঙ্গলে লুই আর তার সঙ্গীর কাছ থেকে যতটা সম্ভব ইনফরমেশন নেয় জাপানিজরা এবং তারপর দুজনকে অন্য একটা জাপানিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এই ক্যাম্পটা ছিল জাপানের টোকিও শহরে। এরা যখন টোকিও ক্যাম্পে আসে তখন সেখানে এদের মতোই অনেক আমেরিকান সৈনিককে দেখতে পায় এরা, যাদেরকে জাপানিজরা গ্রেপ্তার করেছিল। সেই ক্যাম্পে যে ইনচার্জ ছিল সে খুবই নিষ্ঠুর ছিল। তার নাম ছিল মাতসুহিরো ওয়াটানাবি। ওয়াটানাবি সেখানে সবাইকে বলে, তোমরা হলে জাপানের শত্রু আর তোমাদের সাথে তেমনই ব্যবহার করা হবে যেমন শত্রুদের সাথে করা হয়। ওয়াটানাবি যখন সবাইকে এই কথাগুলো বলছিল তখন সে লুইয়ের দিকে দেখে আর দেখে নেয় যে লুই তার দিকে তাকিয়েছিল। তখন ওয়াটানাবি লুইয়ের সামনে যায় আর লুইকে বলে, আমার চোখের দিকে দেখো। যখন ওই লুই তার চোখের দিকে তাকায় তখন ওয়াটানাবি লুইকে তার হাতে থাকা ডান্ডা দিয়ে খুব জোরে মারে। এরপর 2-3 বার সে লুইকে বলে, আমার চোখের দিকে দেখো, আর বারবার তাকে মারতে থাকে। শেষে ওয়াটানাবি লুইকে বলে, আমার চোখের দিকে কখনোই দেখবে না। এরপর এদের সবাইকে তারা যেখানে শুতে পারবে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটা খুবই নোংরা ছিল। পরের দিন সকালে সবাইকে আবার গ্রাউন্ডে ডাকা হয় এবং সেই জাপানি ইনচার্জ তাদের সামনে আসার বলে, তোমাদের মধ্যে একজন সেভ আছে যে অস্ট্রেলিয়া থেকে, আর একজন অলিম্পিক অ্যাথলেটিক আছে। জাপানি ইনচার্জ ওয়াটানাবি বলে, কে সেই অলিম্পিক অ্যাথলেট? তখন ওই লুই তার হাত ওপরে তোলে। আসলে ওয়াটানাবি আগে থেকে জানতো লুই একজন অলিম্পিক অ্যাথলেট। এরপর ওয়াটানাবি লুই আর তার একজন সৈনিকের রেস করায়। সেই রেসে লুই হেরে যায় এবং তার শরীরের অবস্থা খারাপ হওয়ার জন্য সে মাটিতে পড়ে যায়। এরপর ওয়াটানাবি লুইকে ডান্ডা দিয়ে খুবই মারে। আরো একটা কথা, সে সব কয়েদিদের মধ্যে লুইকেই বেশি ঘৃণা করত। সে লুইয়ের ওপর এমনভাবে অত্যাচার করতো যেটা থেকে মনে হতো সে যেন কোনো পার্সোনাল শত্রুতা মেটাচ্ছে লুইয়ের ওপর। একদিন লুই আর তার একজন সঙ্গী আকাশে আমেরিকান প্লেন দেখছিল এবং তারা আলোচনা করছিল আমেরিকা তাদের অনেক কাছাকাছি চলে এসেছে। সেই দিন রাতেও সেই ইনচার্জ ওয়াটানাবি লুইকে খুব খারাপভাবে মারে। কিছুদিন বাদে সেই ক্যাম্পে কিছু রেডিও সম্প্রচারের লোকজন আসে আর লুইকে বলে, আমেরিকান সরকার তোমাকে মৃত বলে ঘোষণা করেছে, যেটা তোমার মা বাবা আত্মীয় পরিজন সবাই শুনছে। তুমি কি চাও তাদের জানাতে যে তুমি বেঁচে আছো? তারপর লুই সেই রেডিও লোকেদের সাথে যায় আর তার পরিবারকে মেসেজ পাঠায়, আমি বেঁচে আছি এবং আমি ঠিক আছি। এরপর সেই রেডিও সম্প্রচারের লোকজন লুইকে আরো একটা কাগজ দেয় আর বলে, এই কাগজে আমেরিকার ব্যাপারে যা সব বলা আছে সেগুলো বলো তুমি রেডিওতে। যদি তুমি এগুলো বলে দাও তাহলে আমরা তোমাকে আর সেই ক্যাম্পে পাঠাবো না, বরং সুন্দর জীবনযাপন করাতে আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু লুই মানা করে দেয় আর বলে, এখানে যে কথাগুলো লেখা আছে সব মিথ্যে, তাই আমি এগুলো বলতে পারবো না। এরপর তারা লুইকে আবার সেই ক্যাম্পে পাঠিয়ে দেয়। লুই ক্যাম্পে ফিরে আসার পর সেই ক্যাম্পের ইনচার্জ ওয়াটানাবি লুইয়ের দুটো হাত বেঁধে দেয় আর বলে, তুমি খুবই ক্ষমতাশালী, পুরো আমার মতো। আমি যেটা প্রথম দিন তোমার চোখেই দেখে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমরা ভালো বন্ধু হতে পারি, কিন্তু তুমি জাপানের শত্রু, আর জাপানের শত্রু কখনোই আমার বন্ধু হতে পারে না। ওয়াটানাবি লুইকে আরো বলে, তুমি কারোর কথা শোনো না আর কাউকে সম্মানও করো না, কিন্তু আজ আমি তোমাকে সম্মান কিভাবে দিতে হয় সেটা শেখাবো। ওই ক্যাম্পে যে কজন আমেরিকান সৈনিক ছিল সবাইকে ওয়াটানাবি বলে, সবাই একটা করে জোরদার ঘুষি লুইয়ের গালে মারবে, কিন্তু কেউই লুইকে ঘুষি মারছিল না। তখন ওয়াটানাবি লুইয়ের একজন বন্ধুকে নিয়ে আসে আর তাকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোমরা যদি লুইয়ের মুখে ঘুষি না মারো তাহলে আমি একে মারতেই থাকবো। এরপর লুই সবাইকে বলে, আমাকে মারো, এবং সবাই এক এক করে লুইকে ঘুষি মারা শুরু করে। এতগুলো লোকের ঘুষি খাওয়ার পর লুইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। কিছুদিন এইভাবে চলার পর লুই সহ সেই ক্যাম্পে থাকা সমস্ত আমেরিকান সৈনিকদের জন্য একটা সুখবর আসে। সুখবরটা ছিল এই ক্যাম্পের যে ইনচার্জ ছিল মাতসুহিরো ওয়াটানাবি, তার প্রমোশন হয়ে গেছে এবং তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। একদিন রাতে তাদের এই ক্যাম্পের ওপর বোমবারি হয়। এর ফলে ক্যাম্পের অধিকাংশ অংশ পুড়ে ধ্বংস হয়ে যায়। এই জন্য সেই ক্যাম্পে বেঁচে যাওয়া আমেরিকান সৈনিকগুলোকে ট্রান্সফার করে অন্য কোনো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এবার সবাই সেই নতুন ক্যাম্পে পৌঁছে লাইনে দাঁড়িয়েছিল। তখন লুই দেখে সেই নতুন ক্যাম্পের ইনচার্জ মাতসুহিরো ওয়াটানাবি। এটা দেখার পর লুইয়ের পা কাঁপতে শুরু করে এবং সে মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই তার এক সঙ্গী তাকে ধরে নেয়। ওয়াটানাবি আবারও লুইয়ের সামনে আসে আর তাকে বলে, তুমি আমার দিকে দেখছো না কেন? লুই তবুও তার দিকে তাকায় না। তার সত্ত্বেও ওয়াটানাবি লুইয়ের মাথায় ডান্ডা দিয়ে আঘাত করে। পরের দিন থেকে সব কয়েদিরা কাজ করতে শুরু করে। এখানে এদের কাজ খুবই মুশকিল ছিল, কারণ এদের সবাইকে নৌকাতে কয়লা ভরতে হতো। একদিন লুই যখন কাজ করছিল তখন সে অনেকটা উপর থেকে নিচে পড়ে যায় এবং তার পায়ে ভয়ঙ্কর আঘাত লাগে। এই ক্যাম্পে কাজ করা খুবই মুশকিল ছিল, তাই সব আমেরিকান সৈনিকদের অবস্থা খারাপ হয়ে যায়। একদিন লুই কাজ করতে করতে হাঁপিয়ে পড়ে। তখন সে একটা কাঠের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল। তখন একটা জাপানিজ সৈনিক সেখানে আসে এবং লুইকে ধরে নিয়ে তাদের সেই ইনচার্জের কাছে নিয়ে যায়। যেখানে লুইকে নিয়ে যাওয়া হয় সেখানে অনেক কাঠ ছিল।
মুভির এই দৃশ্যটা সম্পূর্ণ মুভির বেস্ট দৃশ্য বলে যেতে পারে। সেই জন্য বন্ধুরা, আপনারা যখন আনব্রোকেন মুভির পোস্টার দেখবেন তখন এই দৃশ্যের ঝলককে সেখানে দেখতে পাবেন। এবার ওয়াটানামি লুইকে বলে, তুমি এই কাঠগুলোকে ওঠাও। কিন্তু এই কাঠগুলো খুবই ভারী ছিল এবং লুইয়ের শরীরের অবস্থাও ভালো ছিল না। লুই অনেক মুশকিলের পরও সেই ভারী কাঠকে তার কাঁধে তুলে নেয়। তখন সেই ইনচার্জ বলে, এই কাঠকে তোমার মাথার উপরে তুলতে হবে। লুই আবারও অনেক মুশকিলের পর সেই কাঠকে তার মাথার উপরে তুলে নেয়। ওয়াটানামি তখন তার সৈনিকদের বলে, যদি লুই এই কাঠকে নিচে নামায় তাহলে একে গুলি করে দেবে। লুই সেই কাঠকে তার মাথার উপরে তুলে রাখার চেষ্টা করছিল, কিন্তু আস্তে আস্তে তার হাত নিচে নেমে আসছিল। সেই ক্যাম্পে থাকা সমস্ত সৈনিকরা তাদের নিজেদের কাজ করা বন্ধ করে দেয় আর লুইয়ের দিকে তাকিয়ে থাকে, এমনকি জাপানি সৈন্যরাও। লুই একদমই শান্ত হয়ে যায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখন এই লুই ওয়াটানামির চোখের দিকে তাকানো শুরু করে এবং তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই কাঠকে আবারও তার মাথার উপরে তুলে দেয়। লুই ওয়াটানামির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়াটানামি লুইকে বলে, আমার দিকে দেখো না। কিন্তু তাও লুই তার দিকে তাকিয়ে থাকে। ওয়াটানামির বারবার বারণ করা সত্ত্বেও যখন লুই তার দিকে তাকিয়েই থাকে তখন ওয়াটানামি লুইয়ের কাছে আসে এবং তার হাতে থাকা ডান্ডা দিয়ে লুইকে মারতে শুরু করে। তবুও লুই তার দিকে তাকিয়েই থাকে। তখন ওয়াটানামি তার হাতের ডান্ডা ফেলে দেয় এবং লুইকে ঘুষি মারতে থাকে। লুইয়ের তখন সেই সময়ের কথা মনে পড়ে যখন লুই রানার হওয়ার ট্রেনিং নিচ্ছিল, যেখানে কখনো না কখনো লুই তার ভয়কে জিতে নিয়েছিল। ওয়াটানামি লুইকে এত খারাপভাবে মেরেছিল যে সে নিজেই ক্লান্ত হয়ে পড়ে। লুইয়ের মধ্যে এতটাও শক্তি বেঁচে ছিল না যে সে দাঁড়াতে পারে, তাই লুই সারা রাত সেই জায়গায় পড়ে থাকে। এরপর জাপানি সৈনিকরা সব আমেরিকান সৈনিকদের গ্রাউন্ডে ডেকে পাঠায় আর একটা অফিসার তাদেরকে বলে, যুদ্ধ শেষ হওয়ার মুখে চলে এসেছে, তাই আমরা চাই যে আপনারা আমাদের হুকুরা নদীতে স্নান করুন। এরপর সব কয়েদিরা সেই নদীর দিকে যেতে থাকে এবং সেই কয়েদিরা ভয় পেয়েছিল যে জাপানিজরা তাদের মেরে ফেলবে। যখন সব কয়েদিরা নদীতে দাঁড়িয়েছিল তখন তারা আকাশে একটা প্লেন দেখতে পায়। সেই প্লেন যখন তাদের কাছাকাছি আসে তখন তারা বুঝতে পারে এটা তাদের দেশেরই প্লেন ছিল, মানে আমেরিকার প্লেন ছিল। যেটা দেখার পর এরা খুবই খুশি হয়, কারণ তারা বুঝতে পেরে গেছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এরপর প্লেন থেকে তাদের জন্য খাবার নিচে ফেলা হয়। সৈনিকরা সেটা দেখে খুবই খুশি হয় আর সেই খাবারও খেতে থাকে। কিন্তু লুই সেই ইনচার্জ ওয়াটানামির কেবিনে যায়। সেখানে ওয়াটানামি ছিল না, বরং সেই ডান্ডাটা ছিল যেটা দিয়ে লুইকে সে মারত। সেই রুমে একটা ফটো ছিল যেখানে ওয়াটানামি আর তার বাবার ফটো ছিল। ওয়াটানামি সেই ফটোতে খুবই ছোট ছিল। আসলে ওয়াটানামি সেই ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিল। এরপর লুই আমেরিকা ফিরে আসে এবং ফিরে আসার পর প্রথমেই তার দেশের মাটিতে চুমু খায়। এরপর সে তার বাবা মা ভাই আর পরিবারের বাকি লোকদের সাথে দেখা করে। 1947 সাল নাগাদ লুই বিয়ে করে নেয়। বিয়ে করার পর লুইয়ের একটা ছেলে ও মেয়ে হয়। এখানেই এই সত্য ঘটনার এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।